দেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাড়ছে দুর্নীতি আর উন্নয়নে হচ্ছে প্রথাগতভাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনুষ্ঠানে বৃহস্পতিবার কথা বলেন প্রখ্যাত অর্থনীতিবিদরা। দেশের এই উন্নয়ন টেকসই হবে কিনা কিংবা সরকার ঋণের ফাঁদে পড়বে কিনা সে বিষয়েও শঙ্কা জানিয়েছেন তারা। এছাড়া ঋণ গ্রহীতাদের থেকে অর্থ আদায় করতে না পারায় দেশের অর্থনীতি বিপাকে পড়ছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমানের রিপোর্ট। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গত ৫০ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির অবস্থান নিয়ে প্রখ্যাত গবেষক ও লেখকদের সমন্বয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, গত ৫০ বছরে দেশ যেমন এগিয়েছে উন্নয়নের নানা সূচকে, তেমনি বেড়েছে দুর্নীতি। বাংলাদেশে আমি দেখেছি there is a stable corruption equilibrium, এবং স্টেবল করাপশন ইকুইলিব্রিয়াম ভাঙার জন্য উই নিড স্ট্রং পলিটিক্যাল উইল। আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। প্রযুক্তি প্রশিক্ষণ শিক্ষা এটার একটা সমন্বয় আমার করতে হবে। আমি অনেক অবকাঠামো করেছি, ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি, এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে। আলোচনায় উঠে আসে ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবস্থার নেতিবাচক প্রভাব নিয়েও। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, আমানতকারীদের অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে সরকার, যা ফেরত পাওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয়, আর এ কারণেই দেশের অর্থনীতি বিপাকে পড়ছে। আমরা দেখছি আমানতকারীদের অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সংকট নিরসন করছে, যা হওয়ার কথা ছিল না। আবার অনেকে দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে, পরে তা আদায় করতে পারছে না সরকার। এখন এই পরিস্থিতি অনেকটা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সহিংসতাকারীরা সবসময় সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে শ্রমনির্ভর করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও গবেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৬৭ ও খোলা তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মিল গেটে এখন থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া প্রথমবারের মতো পাম তেলের দাম প্রতি লিটারে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে। রোজায় সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে শুল্ক কমিয়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছিল সরকার। ১৫ এপ্রিল সেই শুল্কমুক্ত সুবিধা উঠে যাওয়ায় আবারও লিটারে ১০ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন। আর বৃহস্পতিবার বৈঠক শেষে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪৯ থেকে ১৪৭ টাকা ও বোতলজাত ১৬৩ থেকে ১৬৭ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতলের দাম ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা ইমিডিয়েট এফেক্ট হবে। ১৪৯ টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল, যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে, সেটা আমাদের নির্ধারিত ছিল ১৬৩ টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আকাশে মেঘ দেখলেই কপালে ভাঁজ পড়ে চট্টগ্রামবাসীর। মাঝারি থেকে ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতা, পাহাড় ধসে জানমালের ক্ষতি, বিপুল অঙ্কের পণ্য বিনষ্টের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন নগরবাসী। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আগামী বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি কি হতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রতি বছর বর্ষায় এভাবেই ডুবে যায় চট্টগ্রাম শহরের ১১৩টি এলাকা। এতে নগরের বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে যায়, সৃষ্টি হয় নাগরিক ভোগান্তি।
এছাড়া জলমগ্ন এলাকায় নালা নর্দমায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এখনই ক্রাশ প্রোগ্রাম নেয়ার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প যেটা সিডিএ বাস্তবায়ন করছে সেই কাজটা পুরোপুরি শেষ হয়নি, যার ফলে এবছরও জলাবদ্ধতায় আমরা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছি। এখনই সিটি কর্পোরেশনের একটা ক্রাশ প্রোগ্রাম করা উচিত আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় রেখে, যাতে করে এই জলাবদ্ধতাটা সহনীয় পর্যায়ে থাকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2017 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় নগরীর 57টি খালের মধ্যে বেশিরভাগ খাল পানি প্রবাহের উপযোগী করে তোলার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। সর্বশেষ তথ্য মতে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন না হলেও এবছর কিছুটা সহনীয় থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা একটা সামগ্রিক প্ল্যানও করেছি, কাউন্সিলর যারা আছেন সংশ্লিষ্ট এলাকা তাদের সাথেও বসেছি এবং তাদের নিয়ে আমরা একটা প্ল্যানও করেছি। কাজগুলো চলমান আছে এবং আশা করি সামনের দিনগুলোতে অর্থাৎ আগামী 10 to 15 ডেজ এই কাজটা আমরা চলমান রাখবো নেক্সট বর্ষা আসা পর্যন্ত। সর্বাধিক বিবেচনায় আমার মনে হয় যে 30 থেকে 35% জলাবদ্ধতা গত বছরের চেয়ে কম হবে বলে অনুমেয়। 2-3 মাস যাবৎ আমাদের কনজারভেশন ডিপার্টমেন্ট এবং আমরা মাটি উত্তোলনের জন্য ব্যাপক অর্থ খরচ করছি এবং মাটিও উত্তোলন করছি, এবং যেখানে আপনার ময়লা আবর্জনায় নালাগুলো প্রায় জল চলাচলের অনুপযোগী হয়ে গেছে এগুলোকে সচল করছি, কারণ পানিগুলো যাতে সহজে ওই সমস্ত খালে আসতে পারে। আমাদের সমন্বয়ের কোনো অভাব নেই। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 2026 সালে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বারিধারা ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। বিকেলে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ব্রিটিশ হাই কমিশন। বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক কৌশল কি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি করা সম্ভব নয়, আর স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের গড়ে তুলতে স্কাউটিংয়ের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অভিভাবকদের প্রতি নিজ সন্তানকে স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। বলেন, এতে নতুন প্রজন্ম দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অন্যথায় চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যে পরিবর্তনগুলো আসছে তার সাথে নতুন প্রজন্ম তাল মিলিয়ে চলতে পারবে না। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্কাউটসকে এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। 21 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে জোট বেঁধেছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সকাল 9টায় শুরু হয়ে দুপুরে 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে পিবিআই তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। বাদীপক্ষ পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে, তবে আদালত তা গ্রহণ করেনি। সম্প্রতি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 2021 সালের 6 জুলাই বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণির সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। 10 দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে 1388 টাকা থেকে
2065 টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে নতুনভাবে নির্ধারিত এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের অর্থাৎ হলমার্ক করা 21 ক্যারেট স্বর্ণের ভরি 1,19,638 টাকায় দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দর। একইভাবে 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,14,202 টাকা, 18 ক্যারেট 97,884 টাকা এবং সনাতন স্বর্ণের ভরি 78,802 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দফায় রূপার দাম বাড়ানো হয়নি। পাবনায় 342 মেট্রিক টন ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক সহ 23 জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে এই বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা জব্দ করা হয়। এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত চিনির মূল্য 3.5 কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।